বাহ, খুব সুন্দর তো। ভালো, খুব ভালো। দরজা জানালা তো বেশ ভালোই খুলে রেখেছো দেখছি। তা পুরোটা খুলে ফেলো না, লোকে ভালো করে দেখতে পাবে। কথাটা শুনে সাগরিকা কিছুক্ষণ স্বপ্নিলের দিকে তাকিয়ে রইল। ওনার এই শান্ত গলায় বলা কথাটাও যেন সাগরিকার বুকটা চিরে বের হলো। ওনার কথাটা বুঝতে একটু সময় লাগলেও ঠিক বুঝতে পারলো কথাটা উনি সাগরিকাকে বলেছেন। আর দরজা জানালা বলতে যে উনি সাগরিকার কাপড়কেই বুঝিয়েছেন তা বুঝতে বাকি নেই সাগরিকার। আসলে সাগরিকা শাড়ির সাথে যে ব্লাউজটা পরেছে তার গলাটা পেছনের দিক দিয়ে অনেকটাই বড়, যার কারণে সাগরিকার পিঠের সাইডটা বেশ খানিকটা দেখা যাচ্ছিল। সাগরিকার শাড়ির সাথে আর কোনো ম্যাচিং ব্লাউজ ছিল না, যার কারণে এইটাই পরতে হয়েছে। অবশ্য চুলটাও ছেড়ে দিয়েছিল, কিন্তু গরমের কারণে কিছুক্ষণ আগে খোপা করে। স্বপ্নিল সাগরিকাকে অপমান করে এটা নতুন কিছু না, তবে এইরকম বাজে কথা সে আজ প্রথম বলল সাগরিকাকে। সাগরিকাকে কিছু বলার সুযোগ না দিয়েই সে সাগরিকার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সাগরিকা হলো গল্পের নায়িকা আর স্বপ্নিল হলো সাগরিকার নামমাত্র হাজবেন্ড। পারিবারিক ভাবেই বিয়েটা হয়েছিল তাদের, তবে তার ব্যবহারে সাগরিকার কেন যেন মনে হয় সে সাগরিকাকে আরো আগে থেকেই চেনে। 2 মাসের বিয়েতে স্বপ্নের আজ অবধি সাগরিকাকে স্ত্রীর অধিকার দেওয়া তো দূরে থাক, সাগরিকাকে অপমান ছাড়া আর কিছুই দেয়নি। এর কারণটা পর্যন্ত সাগরিকার কাছে অজানা। স্বপ্নিল কেন সাগরিকার সাথে এমন করছেন এর কিছুই সাগরিকা জানে না। কিছুক্ষণ আগে আজ সাগরিকার বেস্ট ফ্রেন্ডের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান এসেছিলাম। অবশ্য স্বপ্নিলের সাথে নয়, সাগরিকার ফ্রেন্ডের ভাইয়ের বন্ধু স্বপ্নিল। সেই সুবাদেই স্বপ্নিল ইনভাইটেড। সাগরিকা স্বপ্নিলের সাথে আসতে চাওয়ায় উনি সাগরিকাকে সাফ মানা করে দিয়েছেন। স্বপ্নিল সাগরিকাকে কারো সামনে পরিচয় করিয়ে দিতে পারবেন না, তাই সাগরিকা আর এ নিয়ে কিছু বলেনি। স্বপ্নিল সাগরিকার আগে এখানে চলে এসেছেন। গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন এক কোণে দাঁড়িয়েছিল সাগরিকা। একটা ছেলে বারবার ইচ্ছাকৃতভাবে গায়ের উপর পড়ছিল সাগরিকার। খুব রাগ হচ্ছিল, কিন্তু লোকজন থাকার কারণে কিছু বলতেও পারছিল না। স্বপ্নিলকে কোথাও দেখতে পাচ্ছে না। খেয়াল করলো সাগরিকা তার শাড়িটাও কোমরের সাইড দিয়ে একটু সরে গেছে। তাই এই পরিস্থিতি এড়াতে সাগরিকা ওয়াশরুমের দিকে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে সাগরিকা। এমন সময় অনুভব করলো সাগরিকার পিঠে কেউ খুব বাজে ভাবে টাচ করলো। সাগরিকা পেছনে ফিরেই পুরোপুরি ভাবে আটকে উঠলো, কারণ ওই ছেলেটা এখানে অব্দি চলে এসেছে। কাপা কাপা গলায় বলল সাগরিকা, আপনি? কিন্তু ছেলেটা কিছু না বলে সাগরিকার দিকে এগোতে লাগলো। সে যখন হাত বাড়িয়ে সাগরিকার কোমরে স্পর্শ করতে যাবে তখনই কেউ খপ করে তার হাতটা ধরে ফেললো। পাশে তাকিয়ে দেখে স্বপ্নিল। দেখেই সাগরিকার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো সাগরিকা, যেন প্রাণটা আবার ফিরে পেল। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে চরম রেগে আছে। সে এই ছেলের নাক বরাবর একটা ঘুষি মারলো, যার ফলে তার নাক দিয়ে রক্ত পড়ছে। সে ছেলেটাকে বেধড়ক ভাবে মারছে আর বলছে, তোর সাহস হলো কি করে ওকে টাচ করার? বল, তোর কলিজাটা আজ আমি বের করে দেখবো কত বড়। তুই কার জারে হাত দিয়েছিস তুই জানিস না? সাগরিকা স্বপ্নিলকে থামানোর প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অবশেষে না পেরে চিৎকার করে বলল, স্বপ্নিল, থামুন। সাগরিকার চিৎকারে যেন কাজ হলো। স্বপ্নিল ছেলেটার কলারে এক হাত ধরা অবস্থাতেই অবাক হয়ে সাগরিকার দিকে তাকিয়ে রইল। ততক্ষণে ছেলেটা তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কায় স্বপ্নিল তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। সাগরিকা গিয়ে তাকে ওঠানোর জন্য ওনার হাত ধরতেই উনি ঝাড়ি মেরে সাগরিকার হাত ছাড়িয়ে নিলেন। তারপর উঠেই তিনি শান্ত গলায় ওই কথাটা বললেন, এখন বাড়ি যাব। বাড়িতে ঢুকেই স্বপ্নিল সাগরিকাকে রুমে নিয়ে এসে সাগরিকার হাতটা ধরা অবস্থাতেই সাগরিকাকে সামনের দিকে ছুঁড়ে মারল। তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। দরজার শব্দে সাগরিকা কেঁপে উঠল। সাগরিকার কপালে যে আজকে দুঃখ আছে তা বেশ ভালো করেই বুঝতে পারছে।
তার চেহারা দেখেই সাগরিকার হাত পা কাঁপছে। আজ অবধি তাকে সাগরিকা এভাবে রাখতে দেখনি। এখন কি করবে কে জানে। সে সাগরিকার দিকে এগিয়ে এসে সাগরিকার মুখটা তার উল্টো দিকে ফিরিয়ে তার হাত দুটো দিয়ে সাগরিকার হাত দুটো সামনের দিকে চেপে ধরে সাগরিকার পিঠটা বুকের সাথে ঠেকিয়ে তার সাথে মিশিয়ে নিল। তারপর তার থুতনিটা সাগরিকার কাঁধে রেখে বেশ শান্ত গলায় বলল, তা কি যেন বলেছিলে তুমি তখন? ঠিক শুনতে পাইনি, কাইন্ডলি আবার রিপিট করো তো। সাগরিকা এদিকে রীতিমতো কাঁপছে। সাগরিকা জানে তার এরকম শান্তভাবে কথা বলার মাঝেও লুকিয়ে আছে প্রচুর রাগ। কারণ এই কয়দিনে তাকে এতটুকু সাগরিকা চিনেছেই। সে এবার সাগরিকাকে ওই অবস্থায় দেয়ালের সাথে জোরে চেপে ধরলো। তারপর সে তার মাথাটা সাগরিকার মাথার সাথে চেপে ধরে তার হাত দুটো এবার সাগরিকার কনুইয়ের উপরের অংশে খুব শক্ত করে ধরলো। এদিকে সাগরিকার গালটা দেয়ালের সাথে লেগে থাকায় খুব ব্যথা লাগছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে এবার খুব রেগে চিৎকার করে বলল, কি হলো? কথা বলছিস না কেন এখন? হ্যাঁ, তখন তো খুব জোরে চিৎকার করে আমাকে থামতে বলেছিলি, তাই এখন বললা থামতে। বল কি হলো, চিৎকার কর এখন। সাগরিকা এবার কেঁদে কেঁদে বলল, স্বপ্নীল কি করছেন কি? ছাড়ুন আমাকে, আমার খুব ব্যথা লাগছে, প্লিজ ছাড়ুন আমাকে। কেন? আমি ধরলেই তোর ব্যথা লাগে? খুব ভালো লাগে না তোর পরপুরুষের সাথে ঢলাঢলি করতে? এখন আমি টাচ করেছি বলেই তোর ভালো লাগছে না, তাই না? পরপুরুষকে শরীর দেখানোর জন্যই তো এত বড় গলার ব্লাউজ পরেছিস। কি ঠিক বলিনি আমি? এখন দেখ তোর সাথে কি কি করি। এ কথা বলেই সে তার এক হাত সাগরিকার খোলা পিঠে রাখলেন এবং বললেন, এখানেই তো টাচ করেছিল ওই ছেলেটা, তাই না? বলেই খুব জোরে সে সাগরিকার পিঠে তার নখ দিয়ে বড় একটা আঁচড় কাটলো। সাগরিকা ব্যথায় সে চিৎকার দিতে যাবে, তখনই স্বপ্নের অন্য হাতে সাগরিকার মুখ চেপে ধরে শান্ত গলায় বলল, চিৎকার করাটা শোনা, লোকে শুনতে পাবে যে। এখনো তো আরো অনেক কিছু করার বাকি। এইটুকুতেই যদি চিৎকার করো তাহলে কিভাবে হবে বলো তো? পিঠের ব্যথায় সাগরিকার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। চিৎকার করে কাঁদতে মন চাইছে সাগরিকার, কিন্তু স্বপ্নীল সাগরিকার মুখে তার হাত দিয়ে চেপে ধরে রাখায় তাও পারছে না। আর না পারছে তাকে কিছু বলতে। পিঠে কিছুটা ভেজাও অনুভব করতে পারছে, মনে হয় রক্ত বের হচ্ছে। স্বপ্নের এবার এক হাত সাগরিকার মুখে ধরা অবস্থাতেই অন্য হাতে সাগরিকার পিঠে আঁচড় দেওয়া জায়গাটা স্পর্শ করে হাত বুলাতে বুলাতে বলল, ইস, কতখানি কেটে গেছে দেখো তো সোনা। ভীষণ জ্বালা করছে নিশ্চয়ই, তাই না? ওহো, এখন তো ওষুধ লাগাতে হবে। দাঁড়াও সোনা, এখনই তোমাকে আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। এরপর দেখো একটুও ব্যথা করবে না। এ কথা বলেই সাগরিকার পিঠের কাটা জায়গাটাতে খুব জোরে একটা কামড় বসিয়ে দিল। এবার আর সাগরিকা নিজেকে শান্ত রাখতে পারছিল না। সাগরিকার ব্যথায় চোখ দুটো খিচে বন্ধ করে পিঠটা কুঁচকে ফেলে ও স্বপ্নেরকে সরানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু না, এতেও কোনো কাজ হচ্ছেই না। সে এবার সাগরিকাকে তার দিকে ফেরালো। ফিরেই সাগরিকার মুখটা শক্ত করে তার এক হাত দিয়ে দুই গালে চেপে ধরে বলল, কি হলো? খুব ব্যথা লাগছে? আমার জিয়ের থেকেও বেশি ব্যথা লেগেছে? ওটার কি হবে বল? এটা তো মাত্র ট্রেইলার, পিকচার তো এখনো বাকি। ওটা দেখবি না? এখন এত মুসরামুরসি করছিস কেন? আগে মনে ছিল না? সাগরিকা এবার কোনো রকমে কেঁদে বলল, প্লিজ স্বপ্নীল, আমাকে আর কিছু করবেন না। আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। আমার সত্যি খুব ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে। সাগরিকাকে আর কিছু বলতে না দিয়ে সে আরো জোরে সাগরিকার গাল দুটো চেপে ধরলো। তারপর ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথাও না। এখনো তোকে অনেক শাস্তি দেওয়া বাকি আছে, তাই আমি যা বলছি তাই। সো চুপ, একদম চুপ। আর একটা কথাও না। এখনো তোকে অনেক শাস্তি দেওয়া বাকি আছে, তাই কথা যত কম বলবি তোর জন্য ততই ভালো হবে। বুঝতে পেরেছিস? সাগরিকা এদিকে স্বপ্নিলের কাছে আগতি মিনতি করেই যাচ্ছে। সে তার এক হাত দিয়ে সাগরিকার শাড়ির আঁচলটা এক টানে সাগরিকার কাঁধ থেকে ফেলে দিল। তারপর তার দুই হাত সাগরিকার উন্মুক্ত কোমরে রেখে খুব জোরে চেপে ধরলো, এতটা জোরেই যে তার নখগুলো মনে হচ্ছে সাগরিকার শরীরের ভেতরে ঢুকে যাবে।
সাগরিকা স্বপ্নিলের মুখের দিকে তাকিয়ে দেখে সে বাঁকা হেসে এক ভুরু উঁচিয়ে সাগরিকার দিকে তাকিয়ে আছে। সাগরিকা তার মতি গতি বুঝতে পেরে আবারও অশ্রু ঝরা চোখে তাকে বলতে লাগলো, প্লিজ স্বপ্নীল, না প্লিজ, না না স্বপ্নীল। স্বপ্নিল এবার তার দুই হাত দিয়ে সাগরিকার কোমর থেকে পেট অবধি আঁচড় কাটলো। তারপর দুই হাত আলতো করে সাগরিকার গাড়ি রেখে বলল, ওহ, খুব কষ্ট হচ্ছে সোনা। ব্যাস, আর একটু সহ্য করো, তারপর দেখো আর কষ্ট হবে না তোমার। স্বপ্নিলকে সাগরিকার পুরো পাগল মনে হচ্ছে। নিজের কষ্ট দিচ্ছে আবার নিজেই এসব বলছে। কেন করছে সে এমন? সাগরিকা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে পেটের আঁচড় কাটা অংশে কারো গরম নিঃশ্বাসের সাথে ঠোঁটের স্পর্শ অনুভব করলো। হ্যাঁ, সে একটার পর একটা কিস করেই যাচ্ছে সাগরিকার পেটে। এক পর্যায়ে সে আবার আগের বারের মতো সাগরিকার কাটা জায়গায় 3-4টা কামড় বসিয়ে দিল। সাগরিকার যেন মনে হচ্ছে কেউ সাগরিকার কলিজাটা টেনে বের করে ফেলছে। হ্যাঁ, এতটাই কষ্ট হচ্ছে সাগরিকার। কাঁদতে কাঁদতে গলাটাও ভীষণ ব্যথা করছে আমার, তাই আর শব্দ করে কাঁদতেও পারছি না আমি। মুহূর্তের মধ্যেই আমার চোখের চারপাশটা যেন অন্ধকার হয়ে আসছে। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে যেতে লাগলো আমার। আর সহ্য করতে পারছিলাম না আমি এই অত্যাচার। তবে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় বুঝতে পারছিল স্বপ্নীল আমার গাল চাপড়াতে চাপড়াতে সাগরিকাকে ডেকে চলেছে, কিন্তু সেই ডাক শোনার ভাগ্য বোধহয় আমার আর হয়নি। চোখ মেলে সাগরিকা নিজেকে বিছানায় আবিষ্কার করলো। আশেপাশে তাকিয়ে আর স্বপ্নিলকে দেখতে পেল না। আমি আস্তে আস্তে উঠে খাটের সাথে হেলান দিয়ে বসলাম। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। অনুষ্ঠান থেকে স্বপ্নিল যখন আমাকে এখানে নিয়ে আসে তখন প্রায় 4টার দিকে। পেটের ও পিঠের সাইডটা এখনো অনেক ব্যথা করছে আর ভীষণ জ্বালাও করছে। তবে কেন জানি মনে হলো ব্যথাটা আর আগের মতো নেই। খেয়াল করে দেখলো সাগরিকার পেটের কাটা অংশে সাদা ক্রিম জাতীয় কিছু একটা লাগানো। বাড়িতে আমি আর স্বপ্নিল ছাড়া আর কেউ নেই এই মুহূর্তে। তাহলে কি স্বপ্নিল? বোধহয় ওই লাগিয়েছে। নিজেই ব্যথা দিয়ে ওষুধ লাগানোর মানেটা কি? সাগরিকার শ্বশুর নেই, উনি অনেক আগেই মারা গেছেন। স্বপ্নিলের আপন বলতে শুধু ওর মা আর ছোট একটা বোনই আছে। মনে সাগরিকার শাশুড়ি ও সাগরিকার ননদ, কিন্তু তারা সাগরিকার সাথে এখানে থাকে না। কেন থাকে না তাও জানে না সাগরিকা। তবে কেন জানি মনে হচ্ছে সাগরিকা এ বাড়িতে আসার পরই তাদেরকে অন্য জায়গায় শিফট করা হয়েছে। কিন্তু কেন? সাগরিকার ননদকে সাগরিকা আজ অব্দি দেখেনি। সাগরিকার শাশুড়ি মাঝে মাঝে এসে দেখা করে যায় ও খোঁজ খবর নিয়ে যায়। সাগরিকা বুঝতে পারছে না এসবের পেছনে রহস্য কি। এরকম হাজারো প্রশ্ন সাগরিকার মাথায় ঘুরপাক খাচ্ছে। সাগরিকার এসব চিন্তা ভাবনার মাঝখানেই কেউ একজন বলে উঠল, যাও, ফ্রেশ হয়ে এসো। পাশে তাকিয়ে দেখে স্বপ্নিল দরজার সাথে হেলান দিয়ে দুই পকেটে হাত দিয়ে বাঁকা হেসে সাগরিকার দিকেই তাকিয়ে আছে। সাগরিকা তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। কিছুক্ষণ আগে সাগরিকার সাথে এত কিছু করার পরেও তার চোখে মুখে আফসোসের কোনো ছাপ নেই। বরং তার ভাব দেখে মনে হচ্ছে সে কিছুই করেনি, একেবারে ইনোসেন্ট একটা বেবি। এর মধ্যে সে আবারও বলল, কি হলো? কি বললাম মনে হয় শুনতে পাও নাই? তা ডোজ কি দেবো নাকি আবার? সাগরিকা এবার বড় বড় চোখ করে ওর দিকে তাকালো। কতটা খারাপ এই লোকটা ভাবা যায়। এভাবে টর্চার করার পর কেন সহানুভূতি তো দেখাচ্ছেই না, উল্টো আরো হুমকি দিচ্ছে। নিচের দিকে তাকিয়ে দেখে সাগরিকা এখনো শাড়ি পরা অবস্থাতেই রয়েছে। ওর মার খাওয়ার আর কোনো ইচ্ছা নেই। এমনিতেই অনেক দুর্বল লাগছে, তার উপর সেই সকালে সে খেয়েছে, এখন পর্যন্ত আর কিছুই খাওয়া হয়নি সাগরিকার। কোন রকমে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ানো, কিন্তু ওয়াশরুম অব্দি আর পৌঁছাতে পারলো না। শরীর অতিরিক্ত দুর্বল থাকার কারণে ওয়াশরুমে ঢোকার আগেই কার্পেটের সাথে পা আটকে নিচে পড়ে গেল সাগরিকা। কিছুটা ব্যথাও পায়। পাশে তাকিয়ে দেখে সাগরিকা পড়ে যাওয়ায় স্বপ্নিলের মধ্যে কোনো হেলদোল নেই। সে আগের মতোই দাঁড়িয়ে সাগরিকার দিকে তাকিয়ে আছে। মানুষ এতটা পাষাণ হয় কি করে? রাস্তার কুকুরের প্রতিও তো মানুষ একটু দয়া দেখায়। সেই জায়গায় তো সাগরিকা ও সহধর্মিণী, তবুও সে সাগরিকাকে একটু হেল্প করতে এগিয়ে আসলো না।
নিজে নিজেই কষ্ট করে উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে স্বপ্নের সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। সাগরিকা বের হতেই সে ল্যাপটপের দিকে তাকিয়েই বলল, খাবার রাখা আছে, খেয়ে নাও। সাগরিকা তার কথার কোনো জবাব না দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সে আবারও বলল, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তা তুমি খুব ভালো করেই জানো, তাই চুপচাপ খেয়ে নাও। এবার সাগরিকা বলল, খাবো না আমি, ক্ষুধা নেই আমার। স্বপ্নীল এবার সোফা থেকে উঠে টি টেবিল থেকে প্লেটটা নিয়ে সাগরিকার হাত ধরে খাটের উপর বসিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নিজের ভালো চাও তো চুপচাপ খেয়ে নাও। আফটার অল তুমি না খেয়ে অসুস্থ হলে আমি টর্চার করব কার উপর? সাগরিকা যে কিছু বলতে যাবে অমনি স্বপ্নীল তার একটা হাত উঁচিয়ে ঘড়ির দিকে তাকিয়ে আবারও বলল, জাস্ট 30 সেকেন্ড, এর মধ্যে খাওয়া স্টার্ট করবে, না হলে কি করব তা খুব ভালো করেই জানো তুমি। সাগরিকাও আর কথা বাড়ালো না, কারণ জানে এখন কথা বললে সাগরিকার কপালেই দুঃখ আছে। আর এমনিতেও সাগরিকার খুব খিদেও পেয়েছে, তাই চুপচাপ খেতে বসলো। সকালে কিচেনে চা করছে সাগরিকা। স্বপ্নীল জগিং করতে গেছে। প্রতিদিন চা নিয়ে একটা না একটা কাণ্ড তো সাগরিকার সাথে করেই স্বপ্নীল। হয়তো গরম চা হাতে ঢেলে দিবে, নয়তো লেট করে দিয়েছে বলে শাস্তি দিবে। শাস্তির তো কি ছিঁড়ি, ঘরের একটা কাপড়ও তো মনে হয় বাদ রাখে না। সবগুলো সাগরিকাকে দিয়েই ধোয়াবে। এমনকি বিছানার চাদর, মেজের কার্পেট, দরজা জানালার পর্দা গুলো বাদ রাখে না। আগের জন্মে মনে হয় সাগরিকা ওর প্লেটের ভাত চুরি করে খেত। ওটার জন্যই এখন সাগরিকার সাথে স্বপ্নীল এমন করছে। এই নরক থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কোথায় যাবে সাগরিকা এখান থেকে চলে গিয়ে? যাওয়ার তো কোনো জায়গাও নেই সাগরিকা। আজ কি করবে কে জানে। এসব ভাবতে ভাবতে এরই মধ্যে কলিং বেলটা বেজে উঠল। সাগরিকা তাড়াতাড়ি করে কিচেন থেকে বের হয়ে দিল দরজার দিকে এক দৌড়, নইলে এর জন্য একটা কাণ্ড বাঁধাবে। চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে থরথর করে কেঁপে চলেছে সাগরিকা। না, স্বপ্নীল কিছু করেনি। সে তো এক মনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই ঠিক করছে। আর সাগরিকা তার পেছনে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে। আসলে সাগরিকা স্বপ্নীলকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু ভয়ে বলতে পারছে না। হঠাৎই স্বপ্নীল আয়নার দিকে তাকিয়ে শার্টের হাঁটা ফোল্ড করতে করতে বলে উঠল, সাগরিকা, তোমার কাঁপাকাঁপি শেষ হলে কি বলবে বলে ফেলো। সাগরিকা আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে আছে। সে বুঝলো কিভাবে যে সাগরিকা কিছু বলতে চাচ্ছে? সে ভেবেই এভাবে তো সাগরিকা রোজই তার জন্য চা নিয়ে দাঁড়িয়ে থাকে। অবশ্য নিজ থেকে নয়, এটাও তার এক ধরনের টর্চার। যেভাবেই বুঝুক, তাতে আমার কি। এরপর সাগরিকা কাঁপা কাঁপা গলায় মাথা নিচু করে বলল, আসলে কাল তো আমার ফ্রেন্ডের গায়ে হলুদ ছিল, আর আজ তো বিয়ে, তাই বলছিলাম যে। আমাকে আর কিছু বলতে না দিয়ে সে জোরে বলে উঠল, স্টপ। স্বপ্নীলের এরকম জোরে বলাতে সাগরিকা কেঁপে ওঠে। স্বপ্নীলের দিকে তাকিয়ে রইল। স্বপ্নীল আস্তে আস্তে সাগরিকার দিকে এগুতে লাগলো। ভয়ে সাগরিকার হাত পা জমে পুরোপুরি বরফ হয়ে গেছে। সাগরিকার চায়ের হাতটাও কাঁপছে, যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে। সে সাগরিকার কাছে এসে সাগরিকার হাত থেকে কাপটা নিয়ে নিল। তারপর চায়ের কাপে একটু চুমুক দিয়ে সেটাতে কি টেবিলের উপর রেখে সাগরিকার দুই হাত ধরে স্লাইড করতে করতে সেদিকে তাকিয়ে ভুরু কুচকে সাইকোদের মতো বলল, ওহো সোনা, কি যে করো না তুমি। এখনই তো গরম চা পরে হাতটা পুড়ে যেত। ইস, এত সুন্দর হাতটা পুড়লে কেমন দেখা যাবে বলো তো? একটু ভালো দেখা যাবে না, তাই না? আমার এত সুন্দরী মিষ্টি বউ, আমি চাই না কোনোভাবে তার সৌন্দর্য নষ্ট হোক। তাই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কি বলছি, মাই ডার্লিং। স্বপ্নীল এবার মাথা নিচের দিকে রেখেই চোখ উপরে তুলে মটকে সাগরের দিকে তাকালো। তারপর এক হাত দিয়ে সাগরিকার গাল দুটো চেপে ধরে সাগরিকাকে একদম দেয়ালের সাথে নিয়ে ঠেকিয়ে সাগরিকার দিকে মাথা সোজা করে রাগী চোখে তাকিয়ে আবারও বলল, যা বলেছিস তা বলেছিস। এর বাইরে যদি আর একটা কথাও বুক দিয়ে বের হয়েছে তোর, তাহলে হাতের সাথে তোর এই সুন্দর ঠোঁটটাও পড়বে। আই থিঙ্ক বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি। এদিকে সাগরিকার ঠোঁটটা এত জোরে চেপে ধরায় ব্যথায় সাগরিকার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল থাকলে তো। একটু পর সে সাগরিকাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়িয়ে দুই হাতে গায়ের কোটটা ঠিক করতে করতে বলল,
জাস্ট 20 মিনিটস, এর মধ্যে আমার ব্রেকফাস্ট রেডি চাই। গট ইট, গো নাও। সাগরিকা ওভাবেই ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলল, কেন এমন করছেন আপনি আমার সাথে? প্লিজ বলুন না, কি করেছি আমি? কেন আমার উপর এমন নির্দয় মতো আচরণ করছেন আপনি? প্লিজ বলুন না, কেন এমন করছেন? স্বপ্নীল সাগরিকার কথায় কোনো উত্তর না দিয়ে বলল। তোমার টাইম কিন্তু শুরু হয়ে গেছে। সাগরিকা এখনো ওভাবেই দাঁড়িয়ে কাঁদছে। সে আবারও ধমক দিয়ে বলল। গো নাও। সাগরিকা দৌড়ে সেখান থেকে নিচে চলে আসলো। নিচে এসে ডাইনিং টেবিলে 2 হাত রেখে দাঁড়িয়ে অঝরে কাঁদছে আর মনে মনে বলছে, কি এমন বলেছিলাম আমি যে সে আমার সাথে এমন করলো? কি ক্ষতি করেছি আমি তার? কেন এমন করছে আমার সাথে? আমার কোনো কথার জবাবও দেয় না সে। সাগরিকার ছোট থাকতেই সাগরিকার মা মারা যান। ছোটবেলা থেকেই সৎ মায়ের সংসারে বড় হয়েছেন। খুব অত্যাচার করত উনি সাগরিকার ওপর। সাগরিকার বাবা সামান্য একজন দারোয়ানে চাকরি করে। বাবাও সাগরিকাকে তেমন একটা গুরুত্ব দিত না। সাগরিকার পারিবারিক অবস্থাও তেমন ভালো না। ছোট্ট একটা ভাই আছে। টাকার জন্য ইন্টার পাশ করার পর আর লেখাপড়া করার সৌভাগ্য সাগরিকার হয়নি। সামান্য কয়টা টিউশনি করত। ভাইটা এবার ক্লাস 10-এ। আরো পড়ালেখা বন্ধ হতে চলেছিল। ঠিক তখনই স্বপ্নিলের মা সাগরিকার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তারা অনেক বড় লোক। দেশে 3-4টা বড় বড় কোম্পানি আছে তাদের। তার ছেলেকে বিয়ে করলে সাগরিকার পরিবারের সবার দায়িত্ব নেবেন ওনারা। সাগরিকার পরিবারের কেউই একটা বারের জন্য সাগরিকার কথাটা ভাবেনি। কোনো খোঁজ খবর নেয়নি স্বপ্নিলের ব্যাপারে। বিক্রি করে দিল সাগরিকাকে টাকার বিনিময়ে। শুধু ছোট ভাইটা অনেক কেঁদেছিল। সাগরিকা তাকে শেষবারের মতো জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিল। বিয়ে পর্যন্ত স্বপ্নিলের আচার আচরণ সব স্বাভাবিকই ছিল, কিন্তু বাসর রাত থেকেই কেন যেন সাইকোটাইপ আচরণ করছে সাগরিকার সাথে। সাগরিকার এখানে আসার পর থেকে তাদের সাথে সাগরিকার আর কোনো যোগাযোগ হয়নি। হবে কিভাবে? স্বপ্নিল দেয়নি তাদের সাথে কোনো যোগাযোগ করতে, আর না ওরা চেষ্টা করেছে। ঠেলে দিয়েছে সাগরিকাকে এই নরকে। রাত 9টা। স্বপ্নিল এখনো অফিস থেকে আসেনি। সাগরিকা সব কাজ শেষ করে মাত্র গোসল করে বের হলো। আসলে সারাদিন এত কাজ করার পর খুব গরম লাগছিল সাগরিকার। পাষাণটা সাগরিকা এ বাড়িতে আসার পর সব কাজের লোকগুলাকে বিদায় করে দিয়েছে। বলে কিনা সাগরিকাকে টাকা দিয়ে কিনে এনেছে কি বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য। কত বড় শয়তান ভাবা যায়! এত বড় বাড়িতে সারাদিন একা থাকে সাগরিকা, আর এমনিতেও মনটাও একটু খারাপ। তাই সাগরিকা ভাবলো হয়তো গোসল করলে ভালো লাগবে। এসব ভাবতে ভাবতেই আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছছে। হঠাৎই কেউ ঝড়ের গতিকে সাগরিকাকে এক হাতের বাহু ধরে টান দিয়ে সাগরিকাকে দেয়ালের সাথে লাগিয়ে 2 বাহু চেপে ধরলো। আকস্মিক ঘটনায় সাগরিকার কপাল কুঁচকে চোখ খিচে বন্ধ করে নিল। এমন একটা কাণ্ড কে ঘটালো তা দেখার জন্য আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে তো সাগরিকা অবাক। আরে, এ তো স্বপ্নিল। কিন্তু ও কখন এলো? ভিতরে ঢুকলোই বা কেমন করে? সাগরিকাকে দরজা খুলেনি তাহলে? ওহ, তার কাছে তো ডুপ্লিকেট চাবি আছে, ভুলে গিয়েছিল সাগরিকা। হয়তো ওটা দিয়েই দরজা খুলে এসেছে। আর সবচেয়ে বড় কথা হলো সাগরিকাকে এভাবে ধরার মানেটা কি? আল্লাহ, আবার কোনো টর্চার করবে না তো আমাকে? স্বপ্নিলের দিকে তাকিয়ে দেখে তার চোখ সাগরিকার ঠোঁটের দিকে। এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে সে। সে এতটা কাছে আসায় সাগরিকাও একটু আনইজি ফিল করছিল। সাগরিকা বুকের হার্টবিটটা যেন সাগরিকার সাথে যুদ্ধ করছে এমন মনে হচ্ছে। তাই সাগরিকা তাকে বলল, স্বপ্নিল, কি করছেন? ছাড়ুন আমাকে। ও মা, এ কি? তার মধ্যে তো কোনো রিয়াকশনই নেই। সাগরিকা আবারও যেই তাকে কিছু বলতে যাবে অমনি সে সাগরিকার ঠোঁটে তার ডান হাতের এক আঙ্গুল রেখে অন্য হাত দিয়ে সাগরিকার কোমর চেপে ধরে আস্তে করে বলল, হাস, একদম চুপ থাকো। ডোন্ট ডিস্টার্ব মি নাও মাই ডার্লিং। সাগরিকা বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে ঠিক কি করতে চাইছে, কিন্তু খাটাস মার্কাটায় সেই সুযোগ দিল আর কই। তার আগেই সাগরিকার ঠোঁটে কারো নরম ঠোঁটে ছোঁয়া পেল।
সাগরিকার চোখ দুটো সাথে সাথে বন্ধ করে ফেলল। অনেকক্ষণ এভাবে কিস করার পর স্বপ্নিল সাগরিকার ঠোঁট ছেড়ে দিল। সাগরিকা তাকিয়ে দেখে যে এবার রাগে দৃষ্টিতে সাগরিকার দিকেই তাকিয়ে আছে। হঠাৎই সে সাগরিকার নিচের ঠোঁটটা খুব জোরে একটা কামড় বসিয়ে দিল। আমি ব্যথায় আহ করে উঠলাম। স্বপ্নিল সাগরিকাকে ছেড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে ধরাম করে দরজাটা লাগিয়ে দিল। আর এদিকে সাগরিকা এক হাত নিজের ঠোঁট চেপে ধরে হামলার মতো তার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ যা হলো সবকিছুই যেন সাগরিকার মাথার উপর দিয়ে গেল। তার এমন আচরণে সাগরিকা কোনো মানে খুঁজে পেল না। ওয়াশরুম থেকে বের হওয়ার পর স্বপ্নিল সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সাগরিকা তখনও ওইভাবেই দাঁড়িয়েছিল। স্বপ্নিলকে শুয়ে পড়তে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, জি, বলছিলাম যে রাতে খাবেন না, আপনি আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। স্বপ্নের এক হাত কপালে রেখে চোখ বন্ধ করে শুয়েছিল। সাগরিকার কথা শুনে ওভাবে থাকা অবস্থায় বলল, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। কি আজব, একটা বারও সাগরিকাকে কথাটা জিজ্ঞেস করলো না সে। সাগরিকা খেয়েছে কিনা তাও একবারের জন্য জানতে চাইল না। বুকে একরাশ কষ্ট আর অভিমান নিয়ে সাগরিকা স্বপ্নের পাশে শুয়ে পড়ল। কিন্তু এই ঘুমটাও যে সাগরিকার সাথে বেইমানি করছে, কিছুতেই আসতে চাইছে না। সাগরিকা অনেকক্ষণ যাবৎ অন্য পাশ ফিরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। এরই মধ্যে আচমকা কেউ সাগরিকাকে হ্যাচকা টান মেরে তার নিচে ফেলে সাগরিকাকে বিছানার সাথে সাগরিকাকে দুই হাত চেপে ধরলো। হ্যাঁ, ওটা আর কেউ নয়, স্বপ্নিল। সে এবার দাঁতে দাঁত চেপে বলল, আর একবার যদি একটা টু শব্দ পেয়েছি তো তোমার সাথে এখন যা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। সো বি কোয়াইট। এবার আর সাগরিকা সহ্য হলো না। আর কত অত্যাচার সহ্য করবে সাগরিকা স্বপ্নিলের? তাই রাগের মাথায় চিৎকার করেই বলে ফেললো, কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন? মারবেন তো মারুন না, মানা করেছে কি আপনাকে? প্রতিদিনই তো ওইটাই করেন আপনি। তার থেকে ভালো একেবারে মেরে ফেলুন আমায়। আপনার এই রোজকার অত্যাচার থেকে তো ভালোই হবে আমার জন্য। কি হলো, মারুন। থেমে আছেন কেন? মারুন না, মারুন। স্বপ্নিল কিছুক্ষণ সাগরিকার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর চোখ মুখ শক্ত করে রেগে বলল, খুব বার বেড়েছো তাই না? বোবার মুখে বলি ফুটেছে। বেশি উড়িস না। তো উড়ি পাখনা কাটতে আমার 2 মিনিট লাগবে না, বুঝতে পেরেছিস? এখন চুপচাপ ঘুমাবি, না হলে কাল থেকে আর খাটে তোর জায়গা হবে না। বলেই সে সাগরিকার ঘাড়ের মধ্যে জোরে একটা কামড় দিয়ে সাগরিকার ওপর থেকে উঠে বিছানার অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। সাগরিকা এদিকে নীরবে কাঁদছে আর ভাবছে, কি পেলাম আমি? শুধু একরাশ যন্ত্রণার বুক ভরা কষ্ট ছাড়া কিছুই না। বিয়ের আগে যেদিন প্রথমবার স্বপ্নিলকে দেখেছিলাম আমি, সেদিনই তাকে আমার মনের এক কোণে জায়গা করে দিয়েছিলাম। ভেবেছিলাম এই সেই ব্যক্তি যাকে ভালোবেসে আমার সব দুঃখ কষ্ট লাঘব হবে। কিন্তু না, তার সম্পূর্ণ বিপরীত হলো। কষ্ট যেন আমার রোজগার সঙ্গী আজ ভালোবেসে। হৃদয় সাগরিকার দ্বিখণ্ডিত আজ ভালোবেসে স্বপ্নিলকে। এসব ভেবে নীরবে কাঁদতে কাঁদতে কখন সে ঘুমিয়ে পড়ল তার কোনো খেয়াল নেই। রাত 2টা। হঠাৎ কিছু একটা শব্দে সাগরিকার ঘুম ভেঙে গেল। চট করে চোখ মেলে তাকালো, পাশে তাকিয়ে দেখে স্বপ্নিল নেই। রাত 2টো বাজে, এত রাতে কোথায় গেল? ওয়াশরুম ও ব্যালকনিতেও চেক করলো সাগরিকা, না, এক জায়গাতেও নেই সে। ঠিক তখনই আবারও সেই শব্দটা পেল সাগরিকা। শব্দটা অনেকটা গুলির আওয়াজের মতো, কিন্তু এত রাতে গুলির শব্দ আসবে কোথা থেকে তাই বুঝতে পারছে না সাগরিকা। শব্দটা মনে হচ্ছে বাড়ির পেছন সাইড থেকে আসছে। ভাবছে সাগরিকা, এখন কি বের হবে নাকি হবে না? তার উপর স্বপ্নিল ঘরে নেই। সাগরিকার প্রচন্ড জানার আগ্রহ, কৌতূহল ও ভয়ে রুম থেকে বের হলো। পুরো বাড়ি খোঁজা শেষ, না, কোথাও নেই স্বপ্নিল। সাগরিকার ভয়টা এবার আরো বেশি বেড়ে গেল। ওর কিছু হলো না তো আবার? মেন ডোরের সামনে গিয়ে দরজা খোলার চেষ্টা করছে কতক্ষণ, কিন্তু দরজা বাইরে থেকে লক করা। স্বপ্নিল এত রাতে বাইরে যাবে কেন? তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে ছাদের উপরে যায় সাগরিকা, কারণ ছাদ থেকে বাড়ির চারপাশটা খুব ভালো করে দেখা যায়।
ছাদের যে সাইডটা থেকে বাড়ির পেছনটা দেখা যায় ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে কে আছে ওইখানে। কিন্তু সাগরিকা যে হতভাগিনী, এ আর নতুন কি। চাঁদের আলোয় কিছুটা আবছা দেখা গেলেও এই বড় বড় গাছের ডালপালার জন্য নিচের দিকটা দেখা যাচ্ছে না। চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে যেই পেছনের দিকে পা বাড়াবে সাগরিকা, অমনি নিচে কারো অস্তিত্ব বুঝতে পেরে তৎক্ষণাৎ নিচের দিকে তাকিয়ে দেখে স্বপ্নীল গাছের ওই দিক থেকে বাড়ির দিকে আসছে। স্বপ্নীল ওখানে কি করছে এই সময়? আমি দ্রুত ছাদ থেকে নিচে আসলাম। মনে হয় স্বপ্নীল ঘরে এসেছে। সে যেন কিছু না বোঝে, সেই জন্য বিছানায় গিয়ে আগের মতো করে শুয়ে পড়ি আমি। তাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তখনই সে রুমে ঢোকে। চোখ বন্ধ থাকলেও এটা ঠিকই বুঝতে পারছিলাম সে এসেছে। স্বপ্নীলের গায়ের পারফিউমের করা গন্ধটাই স্বপ্নীলকে সেটা বলে দিচ্ছে। সাগরিকা হালকা চোখ মেলে দেখে সে ওয়াশরুমের দিকে যাচ্ছে। তার হাতের দিকে নজর পড়তেই সাগরিকা চমকে উঠল। ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে স্বপ্নীলের হাতে রক্ত লেগে আছে। দেখে মনে হচ্ছে না তার হাতের কোথাও কেটেছে। তাহলে রক্ত কোথা থেকে আসলো? তাহলে কি সে কাউকে, না না, এটা কি করে হতে পারে? উফ, আর ভাবতে পারছে না সাগরিকা। এই স্বপ্নীল দিন দিন সাগরিকার কাছে শুধু রহস্যই রয়ে যাচ্ছে। না, সাগরিকা সিদ্ধান্ত নিয়েছে। এই রহস্যের সমাধান সাগরিকা চাই। কেন যেন মনে হচ্ছে এর সাথে সাগরিকার কিছু তো একটা কানেকশন আছে, কিন্তু কি, এর জবাব সাগরিকাকে বের করতেই হবে। তবে কিভাবে, হাউ? সাগরিকা এদিকে এসব ভাবছে আর ওইদিকে স্বপ্নীল ওয়াশরুম থেকে বের হয়ে বেঘরে ঘুমাচ্ছে। দেখে মনে হচ্ছে কতদিন পর এমন শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। কিন্তু সাগরিকার ঘুম কিছুতেই আসছে না। কিভাবে আসবে? এত চিন্তার মধ্যে আর যাই হোক ঘুম আসে না। এভাবে একটা নির্ঘুম রাত পার করলো সাগরিকা। শেষ রাতের দিকে চোখটা লেগে আসে। সকালে পেটের ওপর গরম কিছুর ছ্যাঁকায় ধরফরিয়ে ঘুম থেকে উঠলো সাগরিকা। সামনে তাকিয়ে দেখে হাতে ইস্ত্রি নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে তাকিয়ে দেখি স্বপ্নীল হাতে ইস্ত্রি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এবার আশ্চর্যের চরম পর্যায়ে। এমনও কোনো মানুষ করতে পারে শেষে কিনা স্ত্রীর ছাকা? কিন্তু কথা তো সেটা নয়। কথা হলো গিয়ে উত্তপ্ত স্ত্রী আমার পেটে রাখলো। এতক্ষণে আমার মাংস পুড়ে নাড়ি ভুড়ি বেরিয়ে যাওয়ার কথা, তবে তেমন কিছুই হলো না কেন? এবার আমি আমার শাড়িটা পেটের সাইড থেকে একটু সরিয়ে সেদিকে তাকিয়ে দেখি যে জায়গাটায় ছ্যাঁকা দিয়েছে ওখানে সামান্য লাল হওয়া ছাড়া আর কিছুই হয়নি। আমি অবাক হয়ে স্বপ্নীলের দিকে তাকাতেই সে বলল, অবাক হওয়ার কিছু নেই সাগরিকা সোনা। তোমার 14 পুরুষের ভাগ্য যে স্ত্রীটা বেশি গরম না, কিন্তু নেক্সট টাইম দেরিতে ঘুম থেকে উঠলে তোমার ভাগ্যটাও তোমার সঙ্গ ছেড়ে দিতে পারে সাগরিকা। আমি বুঝতে পারছি না সকাল সকাল খুশি হওয়ার মতো এমন কি হলো। আর সে খুশি হোক আর যাই হোক, আমাকে এভাবে উঠানোর মানেটা কি? যত সব খাটাস মার্কা গন্ডারের কারখানা। আমি যখন এসব বিড়বিড় করছিলাম তখন সে আবারও ধমক দিয়ে বলল, কি হলো? কথা কানে যায়নি? এভাবে বসে আছো কেন? যাও কফি করে নিয়ে আসো। গো মাই ডার্লিং। যাচ্ছি। আমি খাট থেকে নেমে দরজার কাছে গিয়ে থেমে গেলাম। তারপর পেছনে ফিরে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার সকাল সকাল এত খুশি হওয়ার কারণটা কি জানতে পারি? সে এবার আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো, যার মানে হলো সে আমাকে তার খুশি হওয়ার কারণটা বলবে না। আমিও এক দৌড়ে নিচে এসে নিজের বুকে নিজেই হাঁপাতে হাঁপাতে থুতু দিলাম। বাহ সাগরিকা, বাহ, তুই তো দেখি সেই সাহসী হয়ে গেছিস। বজ্জারটা এখন যদি আমাকে ধরতো তাহলে নিশ্চিত রিমান্ডের মাইর দিত আবারও। দুহাত সামনে এনে সেদিকে তাকিয়ে, চলো বাবু সোনা, এখন কাজে লেগে পড়ো। স্বপ্নীলকে কফি দিয়ে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে এক মনে ব্রাশ করে চলেছি, যার মানে হলো, সাগরিকা, তুই যতক্ষণ এখানে আছিস ততক্ষণ তুই সেফ। কিন্তু খাটাস মার্কার জন্য ওইটা হলো না আমার। তার আগেই সে জোরে জোরে আমার নাম ধরে ডাকছে বাইরে থেকে। সাগরিকা, এই সাগরিকা, বের হও। কি হলো, শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি বের হও, কুইক। মুখে ব্রাশ থাকায় কথাও বলতে পারছিলাম না। আরে ধুর, ডাকলে ডাকুক, আমার কি? সাগরিকা, আমি জানি তুমি ইচ্ছে করে দেরি করেছো। এক্ষুনি বের হও বলছি, না হলে এখন আমি দরজা ভাঙবো, বলে দিলাম। আমার কানে তার কোনো কথাই যাচ্ছে না।
যা খুশি করুক গে, আমি আমার কাজ করি। একটু পর ধরাম করে জোরে একটা কিছু ভাঙার শব্দ হলো। আমি পেছনে ফিরে ব্রাশ মুখে নেওয়ার অবস্থায় হা করে সামনে তাকিয়ে আছি। হ্যাঁ, যা ভাবছেন তাই, খাটাস মার্কা দরজা ভেঙে ফেলেছে আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমাকে গিলে খাবে। সে দাঁতে দাঁত চেপে বলল, জাস্ট 5 মিনিট, এর মধ্যে ফ্রেশ হয়ে বের হবে। বলেই সে চলে গেল। আচ্ছা, এর কি আমাকে ওয়ার্নিং দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? খালি ধমকায়। হাহ, ভাবি কি নিজেকে? দরজাটা ভাঙার কি দরকার ছিল? এখন বিপদে আমরাই। উফ, কেন যে এমন করতে গিয়েছিলাম? ধ্যাত, ছাতার মাথা ঘোড়ার ডিম, ভাল লাগে না সব সময় এই বেশি বোঝা। একটা না একটা গড়বড় করি। আমি ওয়াশরুম থেকে বের হতেই সে কাবার থেকে কি একটার প্যাকেট বের করে বিছানায় ছুঁড়ে মেরে বলল। সন্ধ্যায় এটা পরে রেডি থাকবে। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি আছে এতে? আর রেডি থাকবো কেন? যা বলেছি তা করবে। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। আর কি আছে এতে নিজেই দেখে নিও। বলেই সে হনহন করে রুম থেকে বেরিয়ে চলে গেল। আরে, যে যাই বলো, কুকুরের লেজ যেমন সারা বছর ঘি মাখলেও সোজা হয় না, তেমনি সব খাটাস মানুষও কোনোদিন ভালো হয় না। যত সব ফাউল লোক কোথাকার। বলে কি না, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। আরে, যত আমার লাগবে না, আমিও রেডি হব না। দেখি কি করতে পারিস তুই, বজ্জাত পোলা। এসব কথা মনে মনে বলতে থাকে সাগরিকা। সন্ধ্যায় রেডি হচ্ছি, তখন সেই লেভেলের বড় বড় ডায়লগ মারলেও স্বপ্নীলের টর্চারের কথা মনে পড়তেই আমার হাতটার পানি সব ফুটো হয়ে বেরিয়ে গেছে। মানে হচ্ছে হাওয়া ফুস। প্যাকেটের মধ্যে একটা হালকা পিঙ্ক কালার একটা শাড়ি, পেটিকোট আর 3/4 হাতা ও গলা অব্দি কলার দেওয়া একটা ব্লাউজ ছিল, সাথে একটা বোরকা। পেটিকোট আর ব্লাউজ আগেই পরে নিয়েছিল। ও এগুলো পরেই এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। যেহেতু বাড়িতে ও একা, তাই কোনো সমস্যা নেই, শাড়িটা স্বপ্নের আসার আগেই পরে নিবে। হঠাৎই মনে হলো সাগরিকার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, সাগরিকাকে দেখছে। সাথে সাথে পেছন ঘুরে আমি 480 ডিগ্রির একটা ঝটকা খেলাম। হ্যাঁ, স্বপ্নীল দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সেও খুব বড় সড়ো একটা শক খেয়েছে। সে আমার দিকে কিভাবে যেন তাকিয়ে রয়েছে। আমি একবার নিজের দিকে আর একবার স্বপ্নীলের দিকে তাকিয়ে যেই চিৎকার করতে যাব, অমনি সে এসে তার এক হাত আমার কোমরে ও অন্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলল, আরে আজব তো, চেঁচানোর কি আছে এখানে? আমি কি পরপুরুষ নাকি? আমি চাইলে তোমার সবকিছু দেখতে পারি। আফটার অল এটা অধিকার আমার। সো বি কোয়াইট। এদিকে তার হাত আমার কোমরে এমনভাবে স্পর্শ করায় আমার পুরো শরীর যেন জমে গেছে। তাকে সরানোর শক্তিটুকু নেই আমার মাঝে। মুখে হাত দিয়ে চেপে ধরায় কথাও বলতে পারছি না আমি, শুধু অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এই অবস্থায় একটা ছেলের সামনে থাকা অবশ্যই খুবই অস্বস্তিকর ব্যাপার। স্বপ্নীল আমাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে বলল, আমি বাইরে অন্য রুমে গিয়ে রেডি হচ্ছি। বলে সে রুম থেকে চলে গেল। তার ছেড়ে দেওয়াতে যেন সাগরিকা হাঁপ ছেড়ে বাঁচল। অনেকক্ষণ যাবৎ শাড়ির কুচিটা ঠিক করার চেষ্টা করছি, কিন্তু শাড়িটা জর্জেট কাপড়ের হয়, অতিরিক্ত সিল্কি, তাই পারছি না। আমি সুতির কাপড়ের শাড়ি পরতে পারলেও জর্জেট শাড়ি কোনো সময় পরিনি, তাই এই অবস্থা। শাড়ির আঁচল আমার কাঁধে আর কুচির কাপড় নিচে গড়াগড়ি খাচ্ছে। প্রচুর বিরক্তিকর একটা পরিস্থিতি। এই লোকটা কি আর কোনো শাড়ি পায়নি আনার জন্য? ধুর সাই, এখন এটার আমি কি করব? দেরি হলে আর এক পতন ঝাড়ি খেতে হবে আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিল, তখনই কোথা থেকে স্বপ্নিল এসে নিচ থেকে কুচির কাপড়গুলো নিজের হাতে নিয়ে নিল। আর সাগরিকা এদিকে বড় বড় চোখ করে তার দিকেই তাকিয়ে আছে। এ এমন হুটহাট এসে পড়ে যে বোঝাই যায় না। সেও কি এবার সাগরিকাকে শাড়ি পরিয়ে দেবে নাকি? ভেবেই সাগরিকার হার্টবিটটা যেন দ্রুত লাফাতে লাগলো। সে কি এবার আমার শাড়ি পরিয়ে দেবে নাকি? ভেবেই আমার হার্টবিটটা যেন দ্রুত লাফাতে লাগলো। আচ্ছা, ও কি শাড়ি পরাতে পারে? কিন্তু ও তো ছেলে মানুষ। তাহলে স্বপ্নিলের দিকে ভালো করে খেয়াল করে দেখি, ও একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরেছে। ফর্সা শরীরে সব জিনিসই যেন ফুটে উঠেছে। ইস, কি মারাত্মক হ্যান্ডসাম লাগছে তাকে। ভেবেই আমার মনে 101টা লাড্ডু ফুটছে। এত সুন্দর ছেলেটা আমার হাজবেন্ড, তবে সুন্দর হলে কি হবে,
কাঁধে তো মনে হয় একটা শয়তান নিয়ে ঘুরে। বদের পিরান। স্বপ্নীল আমার কাঁধে যে আঁচলটুকু ঝুলিয়ে রেখেছিল এক টানে ওটা ফ্লোরে ফেলে দিল। তারপর আমার সামনে 2 হাঁটু গেড়ে বসলো। আমার এবার প্রচুর লজ্জা লাগছে। এই লোকটার কি আমাকে এই অবস্থায় দেখতে এতই ভালো লাগে? যত সব অসভ্য খাটাস মার্কা। আমি 2 হাতে নিজেকে ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে সে নিচের দিকে তাকিয়ে হাতের ভাঁজে শাড়ির কুশি করতে করতে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই এখানে। তোমার সবকিছু আমি আগেই দেখে নিয়েছি, আর এভাবে তোমার শরীরের সিটে ফোটাও থাকবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার স্বামী, কোনো পরপুরুষ না। বুঝতে পেরেছো? সো এসব ন্যাকামো বন্ধ করে চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, নয়তো আমার কুচি ঠিক করতে সমস্যা হচ্ছে। আরে বলে কি এই লোক, আমার সবকিছু দেখে নিয়েছে মানে? আর আমি কি নির্লজ্জ নাকি যে আমার লজ্জা লাগবে না? তাও একটা ছেলের সামনে। ভারী আজব লোক তো। তার ওপর কোথায় নিয়ে যাবে সেটাও বলছে না। এখন ইচ্ছা তো করছে। না থাক, অত বেশি ইচ্ছা করিস না সাগরিকা। পরে খাটাসটা আবার তোকে নাকানি চুপানি দেবে। তারপর বিড়বিড় করে উপরের দিকে তাকিয়ে গান ধরলো সাগরিকা। ও এত ইচ্ছা করিস না। তুই ইচ্ছা কইরা ফান্দে পড়িস না। ও তুই ইচ্ছা কইরা ফান্দে পড়িস। সাগরিকার গানের মাঝখানে সে ধমক দিয়ে বলল, স্টপ দিস ননসেন্স সং সাগরিকা। মুখ দিয়ে যদি তোমার আর একটা সাউন্ড বের হয়েছে তো তোমাকে এই অবস্থাতেই বাইরে নিয়ে যাব বলে দিলাম। তার হঠাৎ এমন ধমকে সাগরিকা কেঁপে উঠল। এর নামই কপালের নাম তকদির। এখন কি নিজের ইচ্ছেতে একটু গানও গাইতে পারবো না? স্বপ্নের দিকে তাকিয়ে দেখে সে শাড়ির কুচিগুলো হাতে নিয়ে এক দৃষ্টিতে সাগরিকার উন্মুক্ত পেটের দিকে তাকিয়ে আছে। যেন মনে হচ্ছে তার পেটটা ওটা কোনো ইয়াম্মি খাবার। হায় হায়, কি সর্বনাশ কাণ্ড! এ পোলা কি সাগরিকার ইজ্জতের হালুয়া বানিয়ে খাবে? কি করছেটা কি এ? এমনিতেও কাছে আসাতে হার্টবিট মনে হচ্ছে ভিতর থেকে বেরিয়ে আসবে। তার উপর এভাবে তাকিয়ে থাকলে তো সাগরিকা মনে হয় দম আটকে মরেই যাবে। তার কুচি করাও শেষ। সাগরিকা কাপা কাপা গলায় তাকে বলল, স্বপ্নীল, কুচিগুলো আমার হাতে দিন, এখন আমি করতে পারবো। কিন্তু হায়, কে শোনে কার কথা? সে যেভাবে ছিল ওভাবেই রয়েছে। তাই সাগরিকা স্বপ্নের হাত থেকে খপ করে কুচিগুলো নিয়ে পেটিকোটের মধ্যে গুজে দিল। স্বপ্নকে এবার সাগরিকার যেন পুরো স্ট্যাচু বলে মনে হচ্ছে। ওর যেন কোনো হেলদোলি নেই। সাগরিকা ওর দিকে এত গুরুত্ব না দিয়ে শাড়ির আঁচলটা যে ফ্লোর থেকে তুলতে যাবে, অমনি সে তার 2 হাত দিয়ে সাগরিকার কোমর চেপে ধরে কাছে টেনে নাভিতে তার নাক ডুবিয়ে দিল। সাগরিকার মনে হলো মুহূর্তেই সাগরিকা যেন কোনো কারেন্টের শক খেলো। সাগরিকার চোখ খিচে বন্ধ করে এক হাতে তার চুলে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। সাগরিকার শ্বাস প্রশ্বাস এত দ্রুত গতিতে চলছে যেন মনে হচ্ছে ট্রেনকেও হার মানাবে। স্বপ্নিল সাগরিকার নাভিতে তার নাক ঘষতে ঘষতে বলল, আর কত পাগল করবে তুমি আমাকে? কেন তোমার কাছ থেকে এত চেষ্টা করার পরেও দূরে থাকতে পারছি না? প্লিজ বলো না। আচ্ছা, তোমার শরীরে কি আমাকে আকর্ষণ করার জন্য কোনো চুমুক লাগানো আছে? বলো না, কি আছে তোমার মাঝে? কেন এমন হয় তোমার কাছে থাকলে? আমি তার কথার আগা মাথা গোড়া কিছুই বুঝতে পারছি না, তবে আমি এটুকু জানি তার ছোঁয়ায় আমার নিজেকে এক অন্য জগতে হারিয়ে ফেলছি। স্বপ্নীল আবারও ঝাপটে ধরে আমার পেটে ধীরে ধীরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। সাগরিকাকে তার ছোঁয়া খুব গভীর ভাবে অনুভব করছে। এভাবে কতক্ষণ ছিল ঠিক জানে না। তাই স্বপ্নিল আচমকা এক ঝাটকায় সাগরিকাকে ছেড়ে বেডের কাছে গিয়ে ধপ করে বেডে বসে পড়ল। তারপর মাথা নিচু করে 2 হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। সাগরিকা হতবাক হয়ে তার দিকেই তাকিয়ে আছে। বুঝলো না হঠাৎ এমন করার কি হলো। সে যেভাবে বসেছিল ওভাবে থেকেই সাগরিকাকে শান্ত গলায় বলল, নিজের শাড়ির আঁচল ঠিক করো, নিজেকে ঢাকো কুই। তার কথায় সাগরিকার ধ্যান ভাঙলো। সাগরিকা তাড়াতাড়ি করে নিজেকে ঢেকে নিল। স্বপ্নের সাগরিকার কাছে কেমন যেন খুব এলোমেলো লাগছে।
ওকে কিছুতেই সাগরিকার বুঝে উঠতে পারছে না। না, আর সহ্য করা যায় না এসব। হয়তো একবারে কাছে টেনে নে, নয়তো দূরেই থাকুক, কিন্তু সাগরিকার ফিলিংস আর ইমোশন নিয়ে এভাবে খেলার কোনো অধিকার নেই তার। এসব ভেবেই সাগরিকার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সাগরিকা তার কাছে গিয়ে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আচ্ছা স্বপ্নীল, আপনি ঠিক কি চাইছেন আমার কাছ থেকে, তাই কি জানতে পারি? এই আমাকে মারছেন, টর্চার করছেন, আবার এই কাছে টেনে নিচ্ছেন, তো আবার একইভাবে দূরেও ঠেলে দিচ্ছেন। আমার কি ইমোশন নেই, কোনো ফিলিংস নেই, নাকি আমি মানুষ না যে আমার ফিলিংস ইমোশনাল থাকতে নেই? আপনি কি মনে করেন আমি রোবট? আমার কি কষ্ট হয় না? কেন এমন করছেন আপনি আমার সাথে? কি এমন ক্ষতি করেছি আমি আপনার, যার শাস্তি এভাবে দিচ্ছেন আমাকে? প্লিজ বলুন না, কেন করছেন এমন? কথাগুলো বলতে বলতে সাগরিকার কান্নার পরিমাণ দ্বিগুণ হারে বেড়ে গেল। কিন্তু না, ওর ওপর এসবের কোনো এফেক্টই হয়নি। প্রতিবারের মতো এবারও সে সাগরিকার প্রশ্নগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে গেল। পেলাম না সাগরিকার প্রশ্নের জবাব। সে বসা থেকে হন হন করে হেঁটে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর সাগরিকার দিকে না ফিরেই বলল, 5 মিনিটের মধ্যে আমি তোমাকে নিচে দেখতে চাই। এর থেকে 1 সেকেন্ডও যদি দেরি হয় তাহলে আশা করি আর বলতে হবে না। সে আবারও তার টাইম হিসেব করে চলে গেল। আর কত লোকাবে স্বপ্নীল? হয়তো বেশি দিন আর পারবে না। খুব জলদি আমি এর রহস্য খুঁজে বের করব। আমাকে যে করেই হোক করতে হবে। এভাবে ধুকে ধুকে মরা আমার পক্ষে সম্ভব না। হার মানার মতো মেয়ে আমি নই। কথাগুলো বলে এক হাত দিয়ে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করতে নিচে চলে গেলাম। একটা পার্টিতে এক কোণে বসে আছে সাগরিকা। দেখে তো মনে হচ্ছে এখানে কাপল ছাড়া কেউ এলাও না, কিন্তু প্রশ্ন হলো গিয়ে স্বপ্নীল এখানে কেন এলো, আর সাগরিকাকেই বা কেন এখানে নিয়ে আসলো? নিয়ে এসেছে তো এসেছে, তার উপর সাগরিকাকে এখানে একা রেখে সে হাওয়া। তবে যাওয়ার আগে বলে গেছে সাগরিকা যেন এখানেই বসে থাকে, কোথাও যেন না যায়। আচ্ছা, আমাকে যখন তোর সাথে রাখবি না, তাহলে নিয়ে এলি কেন? অসহ্য লোক একটা। না, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? বসে বসে মানুষের এসব রং তামাশা দেখতে আর ভালো লাগছে না আমার। প্রায় 1 ঘন্টা নাগাদ এভাবে বসে আছি। এখানে কাউকে চিনি না আমি, তাই স্বপ্নিলের না ঠেলে আমি তাকে খোঁজার উদ্দেশ্যে উঠে সামনের দিকে হাঁটা ধরলাম। অনেকক্ষণ ধরে স্বপ্নীলকে খুঁজছে সাগরিকা, বাট পাচ্ছে না। ইভেন সে পার্টিতেই নেই। গেল কোথায় লোকটা? যেখানে পার্টিটা হচ্ছে সেটা একটা 2 তলা প্ল্যাটফর্ম, আর পার্টিটা হচ্ছে 1 তলায়। সাগরিকা বাধ্য হয়ে একজন ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলো, এই যে ভাইয়া, শুনছেন? একটু এদিকে আসবেন প্লিজ। সে এদিকে এসে বলল, জি ম্যাম, বলুন। আমি আমার ফোনে স্বপ্নিলের একটা পিক বের করে তাকে দেখিয়ে বললাম, জি ভাইয়া, এই লোকটাকে কি কোথাও দেখেছেন? সে ছবিটার দিকে তাকিয়ে বলে উঠল, ও তো স্বপ্ননীল দা। হ্যাঁ, ওনাকে আমি কিছুক্ষণ আগে ছাদের দিকে যেতে দেখলাম। ও ভাইয়া, ধন্যবাদ। ওয়েটার চলে গেল। কি আজব ব্যাপার, পার্টি এখানে হচ্ছে তো সে ছাদের উপরে কি করছে? এই রে, সাগরিকার কপাল আবার পুড়লো না তো? যেই লুচ্চা পোলা, বিশ্বাস নাই ভেবেই তাড়াতাড়ি করে ছাদের দিকে হাঁটা দিল সাগরিকা। সিঁড়ি বেয়ে ছাদের উপরে গিয়ে সাগরিকা পুরো থমকে গেল। সাগরিকার হাত পা নাড়ানোর কোনো শক্তি পাচ্ছে না। চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপছে। সাগরিকা চিৎকার করে বলে উঠল, স্বপ্নিল! স্বপ্নিল একটা লোকের মাথার খুলি বরাবর বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। লোকটা দেয়ালে কোনো রকমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে প্রচুর মারাও হয়েছে তাকে। শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছে। বয়স আর কত হবে, এই 30 কি 32 বছর। স্বপ্নিল সাগরিকার চিৎকার শুনে সাগরিকার দিকে একবার তাকিয়ে পুনরায় লোকটার দিকে তাকালো। লোকটা বারবার আকুতি মিনতি করেই যাচ্ছে, কিন্তু স্বপ্নিলের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা সাগরিকার থেকে কিছুটা দূরত্বে আছে মাত্র। সাগরিকা সামনের দিকে পা বাড়িয়ে যে তাকে আটকাবে সেই শক্তিটুকুও পাচ্ছে না। মনে হচ্ছে কেউ সাগরিকার পা দুটোকে পেরেক দিয়ে ওখানেই আটকে দিয়েছে।
স্বপ্নিল বন্দুক তাক করা অবস্থাতেই সাগরিকার দিকে তাকিয়ে একটা রহস্যজনক বাঁকা হাসি দিল। তার এই হাসির অন্য সব অর্থ সাগরিকা না বুঝলেও একটা জিনিস খুব ভালো করেই বুঝে গিয়েছে। তাই সাগরিকা তাকে কান্নাজড়িত কণ্ঠে বলল, স্বপ্নিল, স্বপ্নিল না, প্লিজ স্বপ্নিল না। কানে দুই হাতের তারও চেপে ধরে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল সাগরিকা। হ্যাঁ, মেরে ফেললো সে লোকটাকে। তাকিয়ে দেখে তার নিথর দেহটা মাটিতে লুটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার সামনে হিংস্র বাঘের ন্যায় দাঁড়িয়ে আছে স্বপ্নের। যেন কতদিনের তৃষ্ণার্ত ছিল সে। সাগরিকা এই নির্মম দৃশ্যটা আর নিজ চোখে সহ্য করতে পারল না। মুহূর্তের মধ্যেই নিজের শরীরের সম্পূর্ণ ভারটা ছেড়ে দিয়ে মাটিতে গা এলিয়ে দিল। আস্তে আস্তে চোখটাও বুজে এলো সাগরিকার। তারপর কি হলো আর কিচ্ছু মনে নেই। রাত 9:20। খাটের এক কোণে হাঁটু ভাঁজ করে দুই হাতে হাঁটু আঁকড়ে ধরে গুটিসুটি মেরে বসে নন স্টপ কেঁদে চলেছে সাগরিকা। কারণ হলো ভয়। আর ভয়ের কারণটা স্বপ্নের। সে সোফায় বসে ফল কাটা ছুরি নিয়ে নিশ্চিন্তে পায়ের উপর পা তুলে আপেল কেটে খাচ্ছে। ভাবসাবটা কিছুটা এমন টাইপ যে আমি তো একটা ইনোসেন্ট বাচ্চা, আমি কিছুই করিনি, ইভেন করতেই পারি না। সে আপেলটা হাতে নিয়ে কাটতে কাটতে সেদিকে তাকিয়েই বেশ শান্ত গলায় ভুরু কুচকে বলল, আচ্ছা সাগরিকা শোনা, একটা কথা বলো তো, আমি কি এমন করলাম যার কারণে তুমি আমাকে এত ভয় পাচ্ছ? জাস্ট একটা মার্ডারই তো নাকি? অবশ্য সেটা করতে তুমি আমাকে বাধ্য করেছো। আর লোকটাকে মনে হয় তুমি চিনতে পেরেছো, তাই না? সেজন্যই তাকে বাঁচানোর জন্য এত ব্যাকুল হয়ে পড়েছিলে। কি ঠিক বললাম তো? কথাগুলো বলতে বলতে যে তার রাগটা ক্রমশই বাড়ছিল তা বেশ বুঝতে পারছে সাগরিকা। সে এমন ভাবে বলছে যেন সে মানুষ খুন করেনি, বরং কোনো মহৎ কাজ করে এসেছে। আর তার কথার আগাগোড়া কিছুই সাগরিকা বুঝতে পারছে না। কি বলছে ও এসব? সাগরিকা লোকটাকে চিনবে কোথা থেকে? সাগরিকা তো তাকে আজ প্রথম দেখলো, আর দুর্ভাগ্যবশত আজই বেচারা প্রাণটা গেল। না, সাগরিকাকে এভাবে চুপ করে থাকলে চলবে না। তাই মনে সাহস নিয়ে একটু নড়েচড়ে বসে কিছুটা জোরে সাগরিকা তাকে জিজ্ঞেস করলো, কি বলছেন এসব? আমি লোকটাকে চিনি মানে কি? তাকে বাঁচাতে চেয়েছি কারণ এটা আমার মনুষ্যত্বের মধ্যে পড়ে। এর মানে এই নয় যে আমি তাকে চিনি। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি তাকে কেন মারলেন? কি ক্ষতি করেছিল সে আপনার? মানুষকে মেরে আপনি খুব আনন্দ পান, তাই না? তার উপরে আমার উপর সব দোষ চাপাচ্ছেন। আমি কি আপনাকে বলেছি তাকে মারতে? তাহলে বাধ্য করলাম কখন? কেন করছেন এসব? আজকে আপনাকে আমার প্রশ্নের জবাব দিতেই হবে। বলুন, কেন এমন নির্দয়ভাবে একটা লোককে মারলেন আপনি? অ্যান্সার মি। স্বপ্নিল এবার রাগে তার হাতের আপেলটাকে সজোরে দেয়ালে ঢিল মারলো, যার ফলে সেটা বাড়ি খেয়ে চারিদিকে ছিটকে পড়লো। তারপর সাগরিকার দিকে এগিয়ে এসে এক পা ফ্লোরে অন্য পা বিছানার উপর রেখে এক হাতে খুব শক্ত করে সাগরিকার গাল দুটো চেপে ধরলো। ও রেগে চিৎকার করে বলল, তোর এখন অ্যান্সার চাই আমার কাছ থেকে। বল, অ্যান্সার চাই তোর। আর কি যেন বলেছিলি? ও হ্যাঁ, মনুষ্যত্ব, তাই তো? তা মনুষ্যত্বের মানে বুঝিস তুই? বল, বুঝিস মানে? আরে তুই কি মনুষ্যত্বের মানে বোঝাবি? যে একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সম্মান নিয়ে খেলতে পারে, সে আর যাই হোক মনুষ্যত্বের মানে বুঝতে পারে না। আর আমি মানুষকে মেরে আনন্দ পাই আর না পাই, তুই মানুষের সম্মান নিয়ে খেলে ঠিকই আনন্দ পাস। আর আমি যেই খুনটা করলাম সেটার কারণও তুই। কেন নিজের পার্টনারকে চিনতে পারিসনি বুঝি? অবশ্য চিনবি বা কি করে? অনেকদিন পর দেখা তো, তাই হয়তো চিনতে পারিসনি। সাগরিকা স্বপ্নের এসব কথা শুনে এটুকু বুঝতে পারছে কোথাও খুব একটা গন্ডগোল আছে। সাগরিকা তার বুকে দুই হাত দিয়ে এক প্রকার জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরালো। সেও আচমকা ধাক্কায় সাগরিকা থেকে ছিটকে দূরে সরে গেল। সাগরিকাও গলা ফাটিয়ে চিৎকার করে বলল, কি আবল তাবল বলছেন এসব? হ্যাঁ, আমি কোনো সময় কারোর সম্মান নিয়ে খেলিনি। আর কার কথা বলছেন আপনি? কোনো পার্টনার নেই আমার, কিচ্ছু করিনি আমি কারোর সাথে। শুনতে পাচ্ছেন আপনি? কিছু করিনি আমি। সে ঠাস করে তার শরীরে সর্বশক্তি দিয়ে আমাকে চড় মারলো। তার সামলাতে না পেরে সাগরিকা বসা থেকে বিছানায় নেতিয়ে পড়ে। সাগরিকার খোলা চুলগুলো সাগরিকার সারা মুখে ছড়িয়ে পড়ে।
সাগরিকা শব্দ করে জোরে জোরে কেঁদে চলছে। স্বপ্নীল সাগরিকার কাছে এসে সাগরিকার এক হাতের বাহু শক্ত করে ধরে সাগরিকাকে টেনে তুলল। তারপর এক হাতে সাগরিকার চুলের মুষ্টি ধরে মাথা উঁচু করে তার মুখের কাছে নিয়ে রেগে বলল, তোর সাহস হয় কি করে আমার সাথে উঁচু গলায় কথা বলার? ভালো করে ভেবে দেখ তুই কি করেছিস। ছাড়বো না আমি, তোদের কাউকে আমি ছাড়বো না। সব কয়টাকে নিজের হাতে শেষ করব, আর তোকে তিলে তিলে প্রতিটা মুহূর্তে মারবো আমি। যেমন কষ্ট গত একটা বছর ধরে আমি পেয়ে আসছি, তার চেয়ে দ্বিগুণ বেশি কষ্ট আমি তোকে ফিরিয়ে দিব। এদিকে আমি চুলের ব্যথায় এক হাত দিয়ে তার হাতটা আমার চুল থেকে ছাড়ানোর চেষ্টা করছি। তার কথাগুলো শোনার পর আমার মাথাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। লাগবেই না কেন বা? আমি তার কথার বিন্দু পরিমাণও বুঝে উঠতে পারছি না। তাই সাগরিকা তার চোখে চোখে রেখে বলল, যা বলার ক্লিয়ারলি বলুন। এসব ভাওতাবাজি বন্ধ করে কিসের কথা বলছেন আপনি সাফ সাফ বলুন। আমি আপনার মতো প্যাচের কথা বুঝতে পারি না। সে সাগরিকা চুলে তার হাত আরো শক্ত করে ধরে দাঁতে দাঁত পিষে বলল, আরে এত তারা কিসের? তোর কাছে এখনো অনেক সময় আছে এসব ভাবার। শোনো হারিস না। বলে সাগরিকা চুলের মুষ্টি ধরে সাগরিকাকে ঠাস করে বিছানায় ফেলে দিল। সে সাগরিকাকে এতগুলো কনফিউশনের ডিব্বা উপহার দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। আর সাগরিকা এদিকে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। ঠোঁটের সাইডটাও মনে হয় কেটে রক্ত ঝরছে, কিন্তু মনের রক্তক্ষরণের কাছে এটা কিছুই নয়। কষ্ট মনে হচ্ছে সাগরিকার বুকটা ফেটে যাচ্ছে। যদি কলিজাটা কেটে কিছুটা কষ্ট কমানো যেত তাহলে তাই করতে এ মুহূর্তে। এভাবে কাঁদতে কাঁদতে এলোমেলো অবস্থাতেই উবু হয়ে কখন যে ঘুমিয়ে পড়লো তা জানে না। মাঝরাতে ঘুমের মধ্যে অনুভব করলো সে যেন সাগরিকার ঠোঁটে এক আঙ্গুল দিয়ে অনবরত স্লাইড করে চলেছে। হঠাৎ মনে হলো সাগরিকার গালে তরল জাতীয় হালকা গরম কিছু পড়ছে। চট করে চোখ মেলে দেখে স্বপ্নীল সাগরিকার দিকে ঝুঁকে এক দৃষ্টিতে সাগরিকার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো কেমন যেন পানিতে টলমল করছে। সে কাছে আসাতে খুব বাজে টাইপের একটা গন্ধ আসছে সাগরিকার নাকে। বুঝতে আর বাকি নেই সে ড্রিঙ্ক করে এসেছে। সাগরিকা আর কিছু বলল না। সাগরিকাও ওভাবে থেকেই তার মুখের দিকে অপলক তাকিয়ে রইল। তাকে দেখে যেন মনে হচ্ছে সে খুব কষ্টে আছে, যা সে কাউকে বলতে পারছে না, মানে চাপা কষ্ট। সে কেমন যেন মায়া জড়ানো কষ্টে সাগরিকার ঠোঁটে স্লাইড করতে করতে বলে উঠল, অতীত ভোলা সহজ নয়। অতীত বারবার ফিরে আসে গেল ছায়া হয়ে। একটু ছাদে যাবে সাগরিকা আমার সাথে? তার কথায় সাগরিকা অবাক না হয়ে পারল না যে স্বপ্নীল দিন রাত সাগরিকার উপরে টর্চার করে, সাগরিকাকে সহ্য করতে পারে না, সব সময় সাগরিকার ওপর নিজের জোর খাটায়। সে সাগরিকাকে কাছে রিকোয়েস্ট করছে। ব্যাপারটা নেহাত হাস্যকর। সাগরিকা কেন যেন তার কথাটা ফেলতে পারল না। এর নামই হয়তো ভালোবাসা। ভালোবাসার মানুষটা কষ্টে থাকলে সবারই সেটা উপলব্ধি করতে পারে। সত্যি ভালোবাসাটা কত অদ্ভুত একটা জিনিস। শত চাইলেও সেটাকে মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। হোক না ভালোবাসার মানুষটা খারাপ, তাতে কি? স্বপ্নীলের সাথে ছাদের মাঝখানে চাটি পেতে বসে আছি, আর সে সেই কখন থেকে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আমিও স্বপ্নীলের দিকে, আকাশের দিকে তাকিয়ে এসে বলল, আচ্ছা সাগরিকা, এমনটা তো না হলেও পারতো তাই না? এমনটা হওয়া কি খুব জরুরি ছিল? স্বপ্নীল কিসের কথা বলছে বুঝতে না পেরে সাগরিকা স্বপ্নীলকে জিজ্ঞেস করলো। কিসের কথা বলছেন আপনি? সে সাগরিকার কথায় কোনো তোয়াক্কা না করে বলল, জানো তো আমাদের পরিবারটা না খুব হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ এক দমকা হাওয়ায় সবকিছু তছনছ করে দিয়ে গেল। শেষ হয়ে গেল সবকিছু। সাগরিকা ভাবলো এটাই সুযোগ স্বপ্নীলের কাছ থেকে সব সত্য জানার। সাগরিকা বেশ কৌতূহল নিয়ে তাকে আবারও জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছিল? প্লিজ বলুন না। সে শান্ত গলায় বলল, আমার ছোট বোন তাহিয়া, সেবার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল সে। জানো, আমি অফিস থেকে বাড়ি ফেরার আগে ও প্রতিদিন আমার কাছে ফোন করে বায়না করতো, ভাইয়া যেটা নিয়ে আসবি ওটা আনবি, এই সেই আরো কত কথা। যতক্ষণ বাসায় থাকতাম জ্বালিয়ে মারতো। যখন খুব বিরক্ত হয়ে বকা দিতাম তখন বলতো কি জানো, যখন বিয়ে করে পরের বাড়ি চলে যাব তখন বুঝবি।
তার সে কি রাগ। কিন্তু দেখো, আমার বোনটা পরের বাড়ি যাওয়ার সুযোগটাই পেল না। জানোয়ারগুলো আমার বোনটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। হ্যাঁ, ধর্ষণের শিকার আমার বোন, গ্যাংরেপ হয়েছিল তার। আর আমি ভাই হয়ে কিছুই করতে পারলাম না আমার বোনটাকে কুকুরগুলোর হাত থেকে বাঁচাতে। একজন ভাই হয়ে এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে বলো? বলেই স্বপ্নিল সাগরিকার পাশ ফিরে খুব শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। সাগরিকার এই প্রথম স্বপ্নিলকে কাঁদতে দেখছে। তার সাথে তাল মিলিয়ে সাগরিকার চোখ জোড়াও কাঁদছে। তার মনে যে এতটা চাপা কষ্ট জমে আছে তা কেউই তাকে দেখলে বুঝতে পারবে না। তাহিয়া রেপ হয়েছে কথাটা শুনে সাগরিকাও খুব কষ্ট লাগছে। একটা মেয়ের কাছে তার সম্মানের চেয়ে বড় আর দ্বিতীয় কোনো কিছু নেই। কিন্তু প্রশ্ন হলো, তাহিয়া এখন কোথায়? ওর সাথে আমারই বা কি সম্পর্ক? আমি বললাম, তাহিয়া এখন কোথায় স্বপ্নিল? নেই, সে আর নেই এই পৃথিবীতে। নেই মানে? সে এবার আমাকে ছেড়ে দিয়ে বলল, প্রায় পুরো একদিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছিলাম না আমরা। যেদিন বাড়ি থেকে বের হয়েছিল সেদিন ছিল তার কলেজ অফ ডে। মায়ের কাছ থেকে জানতে পারি আমি অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই সে তার কোনো এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে বাসা থেকে বের হয়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফোনও অফ। পরে বাধ্য হয়ে পুলিশের কাছে যাই। আমি ভালো বিজনেসম্যান হওয়ায় আমার ক্ষমতাও ভালো ছিল। পুরো পুলিশের ফোর্স লাগিয়ে দিয়েছিলাম তাহিয়াকে খোঁজার জন্য। এর 6 ঘন্টা পর পুলিশ একটা পচা নর্দমা থেকে একটা মেয়ের অর্ধলঙ্গ লাশ উদ্ধার করে। লাশটা ছিল তাহিয়ার। কথাটা বলে আমার কাঁধে মাথা রাখলো সে। এখন আর কেউ আমাকে বিরক্ত করে না, ডাক দেয় না কেউ ভাইয়া বলে। কেন এমন করলে সাগরিকা? কি ক্ষতি করেছিল আমার বোনটা তোমার? কেন করলে? এসবের সাথে আমার কানেকশনটা আমি কিছুতেই মিলাতে পারছি না। তার দিকে তাকিয়ে দেখি সে আমার কাঁধের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তাকে আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেলাম না আমি। এখন তো নেশার ঘরে যা বলেছে কাল এসবের কিছুই তার মনে থাকবে না। তবে সাগরিকার জন্য এতটুকু ইনফরমেশন যথেষ্ট। সাগরিকার কুলু পেয়ে গিয়েছে। যেই লোকটাকে আজ মারলো সেও কি রেপিস্টের মধ্যে একজন ছিল। এখন শুধু সাগরিকাকে এসবের পেছনের রহস্য খুঁজে বের করতে হবে ও এসবের সাথে সাগরিকা কিভাবে জড়িয়ে আছে সেটাও জানতে হবে। সাগরিকা বলতে লাগলো, চিন্তা করবেন না স্বপ্নিল, খুব শীঘ্রই আপনার সব ভুল আমি ভাঙবো। কিন্তু তার আগে আপনি কেন আমাকে ভুল বুঝছেন তা বের করতে হবে। আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন, তবে সেই ভালোবাসাটা হয়তো মনের কোথাও ঘৃণার নিচে চাপা পড়ে আছে। এতদিন তো আমাকে এত অত্যাচার করার পরও আপনাকে ভালোবেসেছি, আর এখন তো আপনার কাছ থেকে এসব জানার পর আপনাকে আরো বেশি করে ভালোবাসতে শুরু করেছি আমি। তার দিকে তাকিয়ে মুচকি হেসে কপালে একটা আলতো করে চুমু খেলো। কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে এক হাতে তার মাথার চুলগুলো আরো এলোমেলো করে দিল। ইস, পুরোই যেন কিউটনেসের ডিব্বা একটা। ভাবতেই ভালো লাগছে এই কিউট ছেলেটা সাগরিকার। সকালে চোখ খুলে দেখে সাগরিকা এখনো ছাদের মধ্যে রয়েছে। গতকাল রাতে সাগরিকা আর স্বপ্নিল এখানেই শুয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এখন তো সাগরিকা একা। তাহলে সে বোধহয় সাগরিকার আগেই উঠে চলে গেছে। সাগরিকাও আর দেরি না করে তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে ছাদ থেকে নেমে আসে। রুমে এসেও সাগরিকা স্বপ্নিলকে পেল না। গেল কোথায় এত সকালে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। আল্লাহ গো, কত দেরি হয়ে গেল আজকে। তবে খাটাস মার্কাটায় আজ কিছুই করলো না কেন? আপাতত এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ফ্রেশ হতে চলে গেল সাগরিকা। কিন্তু ওই যে একটা প্রবাদ আছে না, অভাগী যেখানে যায় সাগর সেখানেই শুকায়। সাগরিকারও ঠিক একই দশা। ওয়াশরুমে ঢুকতেই কারো সাথে ধাক্কা খেলো। পিছন ফিরে দেখে স্বপ্নিলকে দেখে সাগরিকার পৃথিবী যেন পুরো থমকে গেছে। সাগরিকা 10 হাত লম্বা হা করে তার দিকে তাকিয়ে আছে। সে খালি গায়ে শুধু একটা 3/4 ট্রাউজার পরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। এসবের চক্করে সাগরিকা যে এদিকে ভিজে টইটুম্বুর হয়ে গেছে সেদিকে সাগরিকার কোনো খেয়ালই নেই। সাগরিকাও সে একদম মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। আর শাওয়ারটাও যেন থামার কোনো নামই নিচ্ছে না, অনবরত পানি বর্ষণ করেই যাচ্ছে। সাগরিকার ধ্যান ভাঙে স্বপ্নিলের কথায়। স্বপ্নিল সাগরিকাকে ধমক দিয়ে বলল,
এভাবে হুটহাট কেউ ওয়াশরুমে ঢুকে পড়ে? নক করে আসতে পারো রে, যত সব আপদ কোথাকার। তার কথা শুনে সাগরিকার মেজাজ চরমে উঠে গেল। নিজেই তো দরজাটা ভেঙেছেন, আবার আমাকে ধমকানো হচ্ছে। দেখেছো কারবার? সাগরিকাও তাকে ডাবল ধমক দিয়ে বলল, তো আপনি দরজা ভেঙেছেন কেন? হ্যাঁ, আমি বলেছিলাম ভাঙতে, এখন আবার নক না করে ঢুকাই ধমকাচ্ছেন। তা নকটা কি আমি আপনার মাথায় করব? আপনি দরজায় বড় করে একটা সাইনবোর্ড লাগিয়ে রাখতেন, স্বপ্নে লিস ইনসাইড 2 হাত দিয়ে দেখিয়ে, তাহলেই তো আর ঢুকতাম না। আবার আমাকে বলে আপদ।